মা, ও মা, আমাকে ডাকছেন যে? বলুন মা, আমাকে কি বলবেন? হ্যাঁ রে, তোকে কি ডাকার জন্য আমার কোনো কারণ থাকা লাগবে নাকি? এমন ভাবে বলছিস যেন তোকে আমি ডাকতে পারবো না। না না মা, এভাবে বলছেন কেন? আমি আপনাকে ওভাবে বলতে চাইনি। এখন বলুন মা, ডাকছেন কেন? শোন মুড়ি, তুই জানিস আমি অসুস্থ, না খেয়ে একদম থাকতে পারি না। তাহলে এত বেলা হয়েছে কিন্তু আমাকে এখনো খেতে দিসনি কেন? মা, আমি তো সব রান্না করে সেই কখন শেষ করে রেখেছি। আপনি একটু নিয়ে খান না মা। টিনার স্কুলে যাওয়ার সময় হয়েছে, মেয়েটাই আমি রেডি করে দিচ্ছি। হায় হায় রে, আমাকে কিনা আজ এত বড় কথা শুরু হলো। ছেলের বিয়ে দিয়েছি আমি কথা শোনার জন্য, তাই না? আর কাজ করার জন্য। আজুক আমার ছেলে, বলবো তোর বউ আমাকে কিনা বলে কাজ করে খেতে। মা, আমাকে আপনি ভুল বুঝছেন মা। আমি আপনাকে ওভাবে বলিনি। আমি একটু ব্যস্ত মা, তাই আপনাকে আজ নিয়ে খেতে বলেছি নিয়ে। হ্যাঁ হ্যাঁ, বুঝি আমি। আজ আমাকে খাবার নিয়ে খেতে বলেছিস, দুদিন পর বাড়ির সব কাজ করতে বলবি। হায় হায় রে পোড়া কপাল আমার। আসুক আমার ছেলে, আজ বাড়িতে আসুক। শিয়ালিনীর শাশুড়ি এভাবেই মিথ্যা ন্যাকা কান্না করতে থাকে। অনেকক্ষণ পর মিসকে বাড়িতে আসে। কি হয়েছে মা? তুমি এভাবে কান্নাকাটি করছো কেন? কি হয়েছে আমাকে বলো তো। বাড়িতে শেফালির সাথে আবার কিছু হয়েছে নাকি? নতুন করে আবার কি হবে? তোর বউ কি আর নতুন করে কিছু করে নাকি? পোড়া কপাল তো আমার, তাই ছেলের বউ আমাকে যত কথা শোনাতে আসে। মা, তুমি কান্নাকাটি না করে আমাকে খুলে বলো তো, তারপর আমি আর বিচার করছি। কি আবার হবে রে বাবা, তোর বউ আজকে আমাকে বলেছে নিজে থেকে কাজ করে খেতে, নয়তো এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে। কি এত বড় সাহস! দাঁড়াও, আজ ওকে এমন শিক্ষা দিব না, তোমার সামনে আর কখনো চোখ তুলে তাকাতেও পারবে না। এসব বলে মিসকে শিয়াল রাগে ফুঁসতে ফুঁসতে তার স্ত্রী শেফালি শিয়ালিনীর কাছে যায়। মেরেছে, এমন ভাবে বলেছি না, এবার বুঝবি আমাকে কথা শোনানোর ফল কি। যাক ছেলে আমার, বুঝবি আজ। এদিকে মিসকে গিয়ে শেফালি শিয়ালিনীকে এলো পাতাড়ি মারতে শুরু করে। আরে কি হয়েছে মিসকে? আমাকে মারছো কেন? ছাড়ো ছাড়ো বলছি। মা, আমাকে বাঁচান মা, মিসকে আমাকে মারে। মিসকে, তুমি আমাকে কেন মারছো? আমাকে আর বেরো না। আমার যে লাগছে, ভীষণ লাগছে আমার। শিয়ালিনী এত করে বলার পরও মিসকে অনেক মারে। অনেক তো মারলে, এবার তো আমাকে বলো আমি কি অপরাধ করেছি তোমার সাথে, যার জন্য তুমি আমাকে এত কষ্ট দিলে, মারলে আমাকে। তোকে মারবো না তো কি করবো শুনি? তোর সাহস হলো কি করে আমার মাকে কাজ করতে বলার? তোকে বিয়ে করেছে কি বসিয়ে সাজিয়ে খাওয়ার জন্য? তুমি ভাবছো মিসকে আমি মাকে এইভাবে বলিনি? দেখেছিস বাবা, দেখেছিস তোর বউ তারপরে আমাকে মিথ্যেবাদী বলছে। আমি মিথ্যে কথা বলছি, এই কিনা আবার দেখতে হলো। তুমি আর কেঁদো না মা, তুমি আর কেঁদো না। আমি জানি তুমি মিথ্যে বলছো না। এই মুখ পুরি শোন, যদি কখনো মায়ের মুখে কোনো নালিশ শুনেছি, তাহলে সেদিন হবে তোর শেষ দিন। এসব বলে তারা চলে যায়। আর শেফালি শিয়ালিনী সেখানেই বসে থাকে আর ভীষণ কাঁদতে থাকে। আসলে মিসকের মা মিনু শিয়ালিনী ছিল ভীষণ অত্যাচারী, সারাক্ষণ অত্যাচার করে যেত। এভাবেই অনেক কষ্টে শেফালি আর তার মেয়ের দিন কাটছিল। মা, ও মা, আমার ভীষণ খিদে পেয়ে, ঠাকুমাকে বলবে আমাকে একটু খাবার খাওয়ার পারমিশন দিতে। মারে, তুই তো জানিস আমাদের মামের হিসেব করে খেতে হয়, তো তোর যেহেতু খিদে পেয়েছে তুই তোর ঠাকুমাকে গিয়ে বল তোর ঠাকুমা তোকে খাবার খেতে দেয় কিনা। মায়ের কথা শুনে ছোট্ট টিনা তার ঠাকুমার কাছে যায়। ঠাকুমা, ও ঠাকুমা, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে একটু খাবার খেতে দিবে? একটু মাকে বলো না আমাকে খাবার বেড়ে দিতে। হ্যাঁ রে হ্যাঁ, তোর আর তোর মাকে তো একটু আগেই খেতে দেখলাম, এখন আবার নতুন করে খিদে পেয়েছে? আমার ছেলের টাকা তোরা মামে ধ্বংস করতে এসেছিস, এত খাওয়া যাবে না। যা তো যা, আমাকে ঘুমোতে দে। টিনা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এভাবেই প্রতিদিন কোনো না কোনো অত্যাচার করত মিনু শিয়ালিনী। মাসিমা, ও মাসিমা, বাড়িতে আছো? আরে বাঘিনী যে, এসো এসো, বসো। হ্যাঁ মাসিমা, তোমার সাথেই গল্প করতে চলে এলাম।
একা একা সারাদিন বাড়িতে থাকতে একদম ভালো লাগে না। তো তোমার ছেলের বউ কোথায়? তাকে তো দেখছি না। আছে হয়তো বা কোথাও, কাজ করছে, গিয়ে দেখো। তো তোমার কি খবর? শুনলাম বিয়ে নাকি খেতে গিয়েছিলে। হ্যাঁ মাসিমা, আমার ভাইয়ের বিয়ে হলো কিছুদিন আগে। অনেক বড় ঘরে বিয়ে হয়েছে জানো, অনেক যৌতুক দিয়েছে। নতুন বউয়ের কথা আর কি বলবো, দেখতে যেমন সুন্দরী তেমনি গুণ। তাই কি বাঘিনী? সে তো অনেক ভালো কথা। আমার হয়েছে পোড়া কপাল, এমন এক ঘরে ছেলেকে বিয়ে দিয়েছি না, না পেয়েছি যৌতুক আর না পেয়েছি সুন্দর চেহারা। তুমি একদম ঠিক কথাই বলেছো মাসিমা, আমিও অনেক ভেবেছি। আসলে তোমাকে বোকা পেয়ে ঠকিয়েছে, বুঝেছো? তুমি যে বেশি বেশি করে কাজ করিয়ে নাও না, একদম ঠিক করো। এখন কি আরো বেশি করে অত্যাচার করব, যেন নিচে থেকে চলে যায়। মামে দুটোই আপদ, একবার চলে গেলেই বাঁচি। আমি আমার ছেলেকে আবার বিয়ে দিব। মিনু শিয়ালিনী এই বলছিল, আর বাঘিনীও কিছু আশকারা দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটছিল। একদিন মিসকে মন খারাপ করে বাড়িতে আসে। কি হয়েছে মিসকে, তুমি এমন মন খারাপ করে আছো কেন? কি হয়েছে তোমার? সকালে তো খুশি মনে তোমাকে কাজে যেতে দেখলাম। আমার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। কি বলিস কি রে বাবা? এবার তবে কি হবে রে বাবা? আমাদের সংসারটা চলবে কি করে? কি বের করবি, ভাবলি কিছু? জানি না মা, আমি কিছুই ভাবতে পারছি না। আবার নতুন করে যদি কোনো ব্যবসা শুরু করতে চাই, তাহলে তো অনেক টাকার দরকার। এই মুহূর্তে আমি এতটা কোথায় পাবো? কোথায় আবার? তোকে আমি আবার বিয়ে দিব একটা, আর যৌতুক নিয়ে তুই আবার ব্যবসা শুরু করবি। মা, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমরা থাকতে কি করে ভাবছেন আপনার ছেলেকে আবার বিয়ে দেওয়ার কথা? চুপ কর মুখ পুরি। তাহলে কি এখন আমার ছেলে নিঃস্ব হয়ে যাবে নাকি? তাহলে তুই তোর বাপের বাড়ি থেকে যৌতুক নিয়ে আয়। না না মা, আমি এত টাকা কি করে আনবো? আমার যে সামর্থ্য নেই বাবার। মিসকে, তুমি কিছু বলছো না কেন? মা তো ঠিক কথাই বলেছে, তোমাকে বিয়ে করে কিছুই পাইনি। যৌতুক না নিয়ে এলে আজকে মা মেয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। মিসকে এভাবেই বলে, আর শেফালি যৌতুক আনতে না চাইলে মিসকে ভীষণ মারতে থাকে শেফালি শিয়ালকে। মার বাবা মার, মেরেই ফেল, তাহলে আপদ দূর হয়ে যাবে। এরপর তারা মা ছেলে সহ ওদের ভীষণ মারতে থাকে। একসময় মার খেয়ে শেফালি মাটিতে অজ্ঞান পড়ে যায়, আর টিনা মায়ের পাশেই কাঁদতে থাকে। বাবা মিসকে, এবার কি হবে? শোন, কেউ জেনে যাওয়ার আগেই চল, একে আমরা নদীতে ফেলে আসি। তুমি ঠিক কথাই বলেছো মা। এরপর ওরা মা মেয়েকে নিয়ে নদীর ধারে যায়, আর গিয়ে দেখে একটা নৌকার উপর বাঁশের ঘর পানিতে ভাসছে। বাবা মিসকে, এটা আবার কেমন ঘর? এক কাজ করি, চল এই ঘরে রেখে যাই। নৌকা ভাসতে ভাসতে একদিকে চলে যাবে, আর সেখানেই ওরা না খেয়ে মরে যাবে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। তবে চলো, তাই হোক। মিনু শিয়ালিনী আর মিসকে মিলে তাদের নৌকায় বাঁশের ঘরে রেখে যায়, আর টিনা তার মায়ের পাশে কাঁদতে থাকে। এভাবেই নৌকা ভাসতে থাকে। এক সময় একটা পরী চলে আসে নৌকায়। কাঁদছো কেন তুমি? আর এই ঘর তো আমার, তো এখানে এলে কি করে? এরপর টিনা সবটা খুলে বলে। কেঁদো না ছানা, তুমি একদম কেঁদো না। তোমার মাকে আমি সুস্থ দিচ্ছি, আর তোমার ঠাকুমাকে আমি শাস্তি দিব। এ কি তোরা? তুই এত সুস্থ হলি কি করে তাড়াতাড়ি? আরে কাকে নিয়েছিস? আমি হলাম পরী, ওই নৌকা আমার ছিল। তো সাহস হলো কি করে এত অত্যাচার করার? আমি সবটা শুনেছি টিনার কাছে। এবার তোকে আমি মেরেই ফেলবো। না না পরি, তুমি আমাদের কোনো ক্ষতি করো না। আমি তোমার পায়ে পড়ছি, আর কখনো অত্যাচার করব না। হ্যাঁ হ্যাঁ পরি, আমিও ক্ষমা চাইছি। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি আর মায়ের সাথে তাল মিলে কখনো কোনো অত্যাচার করব না। ঠিক আছে, তাহলে আমি চললাম, কিন্তু সবসময় খোঁজ খবর নিব। যদি কিছু শুনেছি তাহলে সেদিন গর্দান যাবে তোমাদের। এরপর পরি চলে যায়, আর এরপর থেকে মা ছেলে আর কখনো অত্যাচার করার সাহস পায়নি। এই, তোকে না বলছি দিনে একবেলা খাবার খাবি, আর তুই সারাদিনে আমার এভাবে অন্ন ধ্বংস করছিস। কাজ করতে করতে আমার জীবনটাই শেষ। আজ থেকে আমি আর কোনো বাজার করব না। ওগো, তাই বলে তুমি আমাকে এইভাবে মারবে? তোমার সাথে বিয়ে হওয়ার থেকে ভালো মন্দ তো দূরের কথা, কোনোদিনও পেট ভরে 3 বেলা খেতে পর্যন্ত পারিনি আমি। আর তোমার মতো ফকিরের সাথে আমি আর সংসারও এখন করতে পারবো না। বউ, তুমি ঠিক কথাই বলছো।
আমার মতো ফকিরের সাথে তোমাকে থাকতে হবে না, যে স্বামী কিনা তোমাকে ঠিক মতো খাবারই দিতে পারে না। আর ঠিক তখনই সেখানে বল্টু শিয়াল চলে আসে আর তাদের ঝগড়া দেখে বলতে থাকে, আরে আরে বিল্লু, তুই এভাবে তোর বউয়ের সাথে কেন ঝগড়া করছিস? কি হয়েছে আমাকে বলো দেখি। তোমাদের এমন দৃশ্য আমি তো দেখতে পাই না। এরপর বিল্লু শিয়াল বল্টু শিয়ালকে সমস্ত কথা খুলে বলে। ও এই ব্যাপার, আচ্ছা তোকে আর বসে থাকতে হবে না, তুই এখন থেকে ব্যবসা শুরু করবি। আর তার জন্য আমি তোকে কিছু টাকা দিচ্ছি, এই নে। এই টাকাটা দিয়ে তুই ব্যবসা শুরু কর। শোন, বউয়ের সাথে আর কখনো ঝগড়া করবি না। এই বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে যায়। ওগো, তুমি এখনই এই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করো। এই টাকা কোনো বাজে কাজে ব্যবহার করো না গো। কিছুক্ষণ পর, ওগো, আজ তোমার জন্য আমি অনেক ধরনের খাবার রান্না করেছি। এই দেখো, টেবিলে সব সাজানো রয়েছে। তোমার যেটা পছন্দ হয় তুমি সেটাই খেতে পারো। আরে বাহ বউ, তোমার তো আজকাল বেশ উন্নতি হয়েছে। খাবারের ঘ্রাণটাই তো মনে হচ্ছে আজ খাবারগুলো সুস্বাদু হবে। বউ পেয়েছি মনের মতো। হয়েছে হয়েছে, আর মুলাপাপ না দিলেও চলবে তোমার। বুঝতে পেরেছো তো আমার রান্না যে কত ভালো, তা আমি খুব ভালো করেই জানি। এবার তুমি খেয়ে নাও তো দেখি। তোমার খাওয়া শেষ হলে আমি বাকি কাজগুলো শুরু করব। আরে বউ, তুমি একদম ভেবো না, আজ আমি সব খাবার খেয়ে ফেলবো। আর তখনই সেখানে একটি ছোট মেয়ে আসে আর কাঁদতে কাঁদতে বলে, আঙ্কেল আঙ্কেল, আমাকে কি খেতে দেবেন? আমি যে খেতে চাইলে আর হাঁটতে পারছি না। মনে হচ্ছে আমি বুঝি এক্ষুনি মরে যাব। আমার সৎমা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আহারে মা, তুই আমার কাছে আয়। এতটুকু বাচ্চার উপর কোনো মা কি এভাবে অত্যাচার করতে পারে? সত্যি এই পৃথিবীটা বড় নিষ্ঠুর। মারে, তুই আমার কাছে আয়, এখানে বস। আঙ্কেল, আমি তো আপনার সাথে বুঝতে পারবো না। আমার মতো এতিম গরিব করে মেয়েকে আপনি কি না আপনার সাথে বসাবেন? আরে আরে মামুনি, তুই তো আমার মেয়ের মতোই। আর আজ থেকে তুই আমার মেয়ে হয়ে এ বাড়িতে থাকবি। তোর মায়ের কাছে তোকে আর যেতে হবে না। বউ, আমার মেয়েকে তুমি তোমার নিজ হাতে খাইয়ে দাও। খা মা, খা। সত্যি আমি আমার মা হারিয়ে নতুন মা পেয়েছি। আর বাবা, তুমি তো আমার জান। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার। আমার ঘরে তো আগুন লেগে গেছে। কে কোথায় আছো? আগুন আগুন, আমার ঘরে যে সব পুড়ে গেল। আরে বানর, মন খারাপ করিস না রে। যে পুড়েছে সেই করে দিবে। উপরওয়ালার উপর ভরসা রাখ, কোনো একটা নিশ্চয়ই বের হবে। কিন্তু বড় ভাই, নতুন করে ঘর বানানোর মতো আমার কাছে তো কোনো টাকা নাই। আমি এখন আর বউ বাচ্চাকে নিয়ে কোথায় থাকবো? আমাকে যে এখন রাস্তায় গিয়ে থাকতে হবে। আরে বানর, তুই কেন রাস্তায় থাকবি? আমি তোকে সাহায্য করব। এই টাকাগুলো তুই রাখ। তোর যখন টাকা হবে তখন না হয় তুই আমাকে ফিরিয়ে দিস। বড় ভাই, আমি তোমার উপকারের কথা কোনোদিন ভুলবো না। আজ তুমি না থাকলে আমাকে বউ বাচ্চা নিয়ে রাস্তায় থাকতে হতো। ওগো, তুমি কোথায় গিয়েছিলে গো? মেয়েটার গায়ে যে ভীষণ জ্বর এসেছে। আমি সেই কখন থেকে কপালে জল পড়তে দিয়েছি, কিন্তু দেখো না, কিছুতে ওর জ্বর কমছে না। তুমি তাড়াতাড়ি গিয়ে ডাক্তারকে নিয়ে এসো গো। বউ, আমি এক্ষুনি ডাক্তার আনতে যাচ্ছি, তুমি পাশেই থেকো। এই বলে বল্টু শিয়াল ডাক্তারকে ডেকে নিয়ে আসে।
ডাক্তার মুন্নি ভালো মতো দেখে বলে, আসলে আপনার মেয়ের কোনো সাধারণ জ্বর না, আর এই জ্বরের ঔষধ আমাদের কোনো ডাক্তারের কাছে নেই। ওকে নিয়ে যত তাড়াতাড়ি পারেন শহরে নিয়ে যান, নইলে ওকে আর বাঁচাতে পারবেন না। তাহলে আমি আসি। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। আর শিউলি বলতে থাকে, ওগো এখন কি করবে গো? তুমি তো ঘরে কোনো টাকাই জমিয়ে রাখো না, যা রোজগার করো সবই তো বনের অসহায় গরিবদের বিলিয়ে দাও। এখন এখন মেয়ের চিকিৎসা করার জন্য এতগুলো টাকা তুমি কোথায় পাবে? বউ, তুমি এত কেন ভাবছো? আমি যাদের এতদিন সাহায্য করেছি তারা আজ নিশ্চয়ই এই বিপদের সময় সাহায্য করবে। তুমি এখানেই থেকো বউ, আমি যাচ্ছি। আরে বল্টু ভাই, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? তোমাকে তো আজকাল দেখাই পাওয়া যায় না। বানর, এখন তোকে দেখে তো মনে হচ্ছে তুই অনেক ভালো আছিস। তাই বলছিলাম কি, আমার টাকাগুলো যদি ফেরত দিতি তাহলে আমার মেয়েকে শহরে নিয়ে ডাক্তার দেখাতাম। মেয়েটা আমার ভীষণ অসুস্থ রে, যত তাড়াতাড়ি হোক মেয়েকে নিয়ে শহরে যেতে হবে। আরে কি এমন সাহায্য করেছো যার জন্য টাকা নেওয়ার জন্য চলে এসেছো? তুমি কি মনে করেছো আমি টাকার খনি পেয়েছি যে তুমি চাওয়া মাত্র আমি দিয়ে দিব? হয়েছে হয়েছে বানর, তোকে আর বলতে হবে না, আমার আর টাকা লাগবে না। সত্যি অভাবে পড়লে বোঝা যায় কে আপন আর কে পর। আমার শেষ সম্বল বাড়িটা বিক্রি করে আমি আমাকে চিকিৎসা করাবো। এই বলে বল্টু শিয়াল তার শেষ সম্বল বাড়িটা বিক্রি করে দেয় আর তার মেয়ের চিকিৎসা করায়। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। ওগো শুনছো, এতটুকু একটা মেয়েকে নিয়ে এইভাবে এই শীতের মধ্যে কিভাবে রাস্তায় থাকবো গো? মেয়েটার ভীষণ কষ্ট হচ্ছে। তোদেরকে আর রাস্তায় থাকতে হবে না রে, আমার একটি বাঁশের ঘর আছে। আজ থেকে তোরা আমার ওই বাঁশের ঘরেই থাকবি। সত্যি বুড়িমা, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। তারপর থেকে বল্টু শিয়াল তার বউ বাচ্চাকে নিয়ে বুড়িমার দেওয়া সেই বাঁশের ঘরে